এই আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টা এই নুরুল হক নুরুকে এই কুবুদ্ধি দিয়েছে যে জাতীয় পার্টির অফিস ভেঙে দিয়ে আসো, অ্যাটাক করো, জিএম কাদেরের পদত্যাগ চাও। এইগুলো এখন এটা কেন চেয়েছে? এটা কি জাতীয় পার্টিকে একটা মব সৃষ্টি করে ভয় দেখিয়ে ভবিষ্যতে নির্বাচনে আনা বা তাদের পক্ষে রাখা, অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা প্ল্যান? এটা নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা চলছে। কিন্তু আসিফ নজরুল এই সরকারের অন্যতম বিতর্কিত উপদেষ্টা এবং আপাদমস্তক বাটপার, সে কিন্তু এই কাজটা নাটের গুরু, সেই শুরু করাইছে। তো নুরু যখন প্রথম দিকে জাতীয় পার্টিতে হামলা করতে গেছে, পরে ফিরে আসছে, পরে এসে মশাল মিছিল নিয়ে আবার যেতে গেছে, এর মধ্যে পুলিশ কিন্তু আশঙ্কা করেছে যে এর পরে যদি নুরু আসে তারা হয়তো এই মব কন্ট্রোল করতে পারবে না, সুতরাং তারা আর্মির কাছে সাহায্য চেয়েছে যে একটা মব হতে যাচ্ছে এখানে জাতীয় পার্টির অফিসে এবং উই নিড ইউর হেল্প। সো আর্মি তখন সেখানে ইন করেছে, পুলিশের সাহায্যে তারা সাহায্য করার জন্য তারা এখানে এসেছে। এখন নুরু যখন গেছে পরবর্তীতে নুরুকে ম্যাসিভ পিটাইছে, একদম এমন পিটান দিছে, এবং সেইখানে পুলিশ আর্মি, আপনারা দেখছেন এই ভিডিও ফুটেজ তো অলরেডি অ্যাভেলেবেল, আমি আর দেখাচ্ছি না কারণ ইউটিউবে এই নানা রকমের রেস্ট্রিকশন থাকে, কিন্তু আপনারা এটা দেখেও নিতে পারেন, ফেসবুকেও আছে, তাকে যেভাবে পিটিয়েছে। এবং সেইখানে পিটানোর সময় সেখানে একটা লাল টি শার্ট পরা একটা লোক ছিল। এই লোকটার পরিচয় দিতে যে পুলিশ আর্মি সবাই আমতা আমতা করতেছে। এই লোকটা হলো জামাত শিবিরের প্রশিক্ষিত একজন ক্যাডার, এবং সে, আমি গতকাল একটা ভিডিওতে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে মুক্তিযোদ্ধাদের উপরে যে হামলাটা হলো, জামাত শিবির, কৃষক দল, বিএনপির লোকজন মিলে যে হামলাটা করলো, সেই হামলায়ও এই লোকটা ছিল। এবং সেই হামলায় আমি বলেছিলাম যে জামাতের শিবিরের একজন ক্যাডার আছে মতিউর রহমান, এই মতি ক্যাডার, মতি এ হলো শিবিরের অস্ত্রধারীদের ট্রেন আপ করে। তো এই মতির ক্যাডার হলো এই লাল টি শার্ট পরা লোকটা, এবং সেও ওইখানে গিয়েছিল, সেও নুরুকে বেধড়ক পিটিয়েছে। তো নুরু জাতীয় পার্টির সাথে ইনুস গঙের যে হিসাব, সেই হিসাবে নুরু ভাড়াটে লাঠিয়াল হিসাবে ওখানে গিয়েছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। এবং গোলাম জিএম কাদের তখন কিন্তু অফিসেই ছিলেন, কিন্তু কোনো কিছুই ছিটতে পারেনি, উল্টা এখন তার ম্যাসিভ মাইর খাইছে। মাইর খাওয়ার পরে তাকে ইসলামী হাসপাতাল ঘুরায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, এবং ঢাকা মেডিকেল কলেজে শুনলাম তার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিইউতে মুভ করানো হয়েছে। সেইখানে তাকে দেখতে গিয়েছিল এই আসিফ নজরুল। চিন্তা করেন, আসিফ নজরুল তাকে দিয়ে জাতীয় পার্টি অফিসে পাঠাইলো, ভাঙচুর করার প্ল্যান করলো, তাকে মাইর খাওয়াইলো, আবার তাকে দেখতে গেছে। এবং সে দেখতে যাওয়ার পরে এই সে যে পরিমাণ ভুয়া 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 খাইছে, ওখানে হাসপাতালে নুরুর ছেলেপেলেরা বা অন্য অনেকেই ছিল, সবাই মিলে তারে কিন্তু ভুয়া দিয়ে অপমান করে বের করে দিছে সেখান থেকে। তো ওই লোকটা নির্লজ্জ, গন্ডারের চামড়া, সে হাসতে হাসতে বের হয়ে গেছে। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাকে 9 ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখছিল। এখন আসিফ নজরুল নামটা এমন যে মানুষ শুনলে থুতু দেয়, আর সে যেখানেই যায় সেখানেই ভুয়া, ধাক্কা, অবরোধ, এরকম নানান ক্রাইসিস চলে। এবং এই ভুয়ার ফলে সমস্যা হচ্ছে কি, এই নুরুকে দেখার জন্য আমাদের মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তিনিও কিন্তু রওনা দিছিলেন যে যাই হাসপাতালে নুরুকে দেখে আসি, কিন্তু তিনি মাঝপথে যখন শুনছেন তার সিকিউরিটি তাকে আর প্রসিড করতে দেয়নি। তার সিকিউরিটি বলছে প্লিজ গো ব্যাক, কারণ সে গেলেও সেখানে ইনসাল্টেড হইতে পারে আর কি, ইনসাল্ট হইতে পারে। এই ভুয়া খাওয়ার ভয়ে আলটিমেটলি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মাঝপথে ফিরে গেছে। এর ফলে এখন নুরু কেমন আছে, হ্যাঁ, নুরু কেমন আছে এইটা জানার জন্য আমি যোগাযোগ করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে। তো নুরুর যেটা সর্বশেষ ফাইন্ডিংস হলো, নুরুর নাকের হাড় ভেঙেছে, নুরুর ম্যাক্সিলার হাড় ভেঙেছে, এই মুখের এখানে কোথাও একটা হাড় ভেঙেছে, তার মস্তিষ্কে মানে স্মল একটা হেমোরেজ পাওয়া গেছে, মানে সামান্য রক্তক্ষরণ হয়েছে। তার জিসিএস স্কোর বলে যে আমাদের এই গ্লাসগো কমা স্কেল একটা স্কোর আছে, এটা হাইয়েস্ট হলো 15, তার স্কোর হলো 15 আউট অফ 15। তার মানে সেদিক দিয়ে সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা আছে। এই মুহূর্তে ধারণা করা হচ্ছে যে তার যে সংখ্যা ধারণা করা হচ্ছিল, তার একটা জীবন হানির সংখ্যা ছিল, সেটা এখন আর নেই, সে মোটামুটি স্টেবল, কিন্তু ওই ভাঙচুর এবং ব্যথাগুলো আছে। কিন্তু সমস্যা হলো ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ ইটসেলফ,
আইসিইউটা একটা মরণ ফাঁদ। আমি আমার খুব কাছের আত্মীয় স্বজন হলে আমি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে পাঠাই না, কারণ আইসিইউতে দেখা গেল যে নুরুর যে কমপ্লেইন নিয়ে গেছে ভাঙচুর ভাঙাচোরা নিয়ে, সেগুলো ভালো হয়ে গেছে, কিন্তু আইসিইউতে গেলে যে পরিমাণ আইসিইউর মেনটেনেন্সটা ঠিক মতো হয় না। সুতরাং এইখান থেকে আইসিইউতে অ্যাকিউয়ার্ড ইনফেকশন যদি হয়, অনেক রুগী কিন্তু যে কারণে আইসিইউতে গেছে সেটার কারণে ভালো হয়ে গেছে, কিন্তু ওই আইসিইউ থেকে যে ইনফেকশনটা পেয়েছে সেটার কারণে মারা যায়। তো নুরুর কালকে যে পরিমাণ ভিজিটর গেছে এবং তাকে ঘিরে হাসপাতালে যে পরিমাণ লোক গেছে, তাতে কিন্তু নুরুর মূল সমস্যার থেকে যদি জীবনহানির আশঙ্কা না থাকে, এখন ডাক্তাররা ভয় পাচ্ছে যে তার আবার হাসপাতাল থেকে কোনো ইনফেকশন না হয়। এই জন্য ঢাকা মেডিকেল কলেজের অনেক ডাক্তারই আমাকে বলেছে আমি যেন একটু শোতে বলে দিই যে নুরুকে হাসপাতালে ভর্তি করে থাকতে একটু একটু থাকতে দেন, অযথা আপনারা তার আশেপাশে ভিড় করবেন না, এতে তার নতুন করে জীবনহানির আশঙ্কা দেখা দিতে পারে। আরো ভালো হয় যে নুরুকে দরকার হলে একটা বেটার হাসপাতালে ওখান থেকে সরিয়ে নিতে, কারণ ঢাকা মেডিকেল কলেজ আইসিইউর ক্লিনলিনেস, নিট অ্যান্ড ক্লিননেসটা খুব খুব একটা স্ট্যান্ডার্ড না। এটা হলো এই নুরুর চ্যাপ্টার। এবার আরেকটা ফোন কল আপনারা শুনেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক পুলিশ অফিসারকে ফোন করে বলছে যে নুরু ওইখানে জাতীয় পার্টি অফিসে যাইতে পারে, ওরে পাইলে মারার কথা বলতেছে আর কি। তখন পুলিশ বলছে যে স্যার এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে প্রধান উপদেষ্টা এটা বলছে, তুমি বেশি বুঝো না, বেশি বুঝলে তোমার শোকজ করবে। এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস থেকে প্রেস রিলিজ পাঠানো হচ্ছে যে এইটা একটা এআই দিয়ে বানানো ভয়েস, এটা এরকম কথা তিনি বলেননি, প্রধান উপদেষ্টা এরকম কোনো নির্দেশ দেননি। সুতরাং এবং প্রেস রিলিজে বেশ মানে বোঝাই যাচ্ছে যে এই একটা ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়া আসা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ নাকানি চুবানি খাচ্ছেন আর কি। হ্যাঁ, এবং তিনি বলছেন যে এটা যে সম্রাট চৌধুরী যুবলীগের নেতা তার পেজ থেকে এবং আরো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এটা ছড়ানো হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আমি ধরেই নিলাম এটা এআই জেনারেটেড ভয়েস, তাহলে ওই যে আইসিটিতে বর্তমানে যে শেখ হাসিনার একের পর এক ফোন কল আপনারা রিলিজ করছেন, প্রত্যেকটা এআই জেনারেটেড ভয়েস। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আইসিটিতে যতগুলো শেখ হাসিনার ভয়েস সাবমিট করা হয়েছে প্রত্যেকটা আইসিটি, প্রত্যেকটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড ভয়েস, প্রত্যেকটা মিথ্যা ফোন কল, ভুয়া ফোন কল। নিজের একটা ফোন কল পাইলে আপনি অস্থির হয়ে যান, আর আপনি শেখ হাসিনার একের পর এক ফলস এই ভয়েস বানিয়ে সেগুলো আবার আদালতে সাবমিট করতেছেন, সেটার ভিত্তিতে আপনি বিচার করতেছেন। আপনি আপনি কয় নৌকা মানে এক মুখে কত কথা বলবেন আপনারা। তো এই অবস্থায় এখন এদিকে নুরু যখন আইসিইউতে ভর্তি, তখন আরেকটা ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পুলিশ নুরুর বাসায় রেড দিয়েছে এবং প্রচুর টাকা উদ্ধার করেছে। তো এটাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এবং আমাকে একটি সূত্র বললেন যে এটা গতকালকের ভিডিও। হোয়াট এভার ইট ইজ, এই নুরুর গত বছরের জুলাই আগস্টের ভূমিকার কথাটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন, এবং সে কিন্তু এই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব ছিল। সে 27শে জুলাই গত বছর বলেছিল যে এই সরকারকে আর 10% ধাক্কা দিলে এই সরকার পড়ে যাবে। তো সবচেয়ে স্ট্রাইকিং একটা ইনফরমেশন আমি আপনাদের এখন দিতে চাই যে গত বছরের 3রা আগস্ট যে দরবারটি হয়েছিল ঢাকা সেনানিবাসে, এবং যেখানে এই সেনা প্রধান ওয়াকার যেখানে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, সেই সেনা দরবারে এই নুরুল হক নুরু এবং এই উপদেষ্টা আসিফ নজরুল সেনাবাহিনীর কেউ না হয়েও সিভিলিয়ান হয়েও উপস্থিত ছিলেন। সেই সেনা দরবারে নুরু এবং আসিফ নজরুল উপস্থিত ছিলেন। তার মানে আপনারা বুঝতে পারেন এখন যে ক্রমশ বিভিন্ন ষড়যন্ত্রের জাল, মানে আমরা ষড়যন্ত্র উদ্ঘাটিত হচ্ছে। তার মানে দেখেন যে তারা আগস্ট মাসের 3 তারিখে সেনা দরবারে পর্যন্ত উপস্থিত ছিল অ্যাজ পার্ট অফ দ্য হোল কনস্পিরেসি। তো আজকে নুরু এই রাজনীতির নির্মম খেলায় প্রচন্ডভাবে প্রহরিত হয়েছেন। তাদের সমর্থিত সরকার ক্ষমতায়, চারিপাশে আশেপাশে তাদের লোক, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অথচ তাকে কিন্তু রক্ষা পেল না। এবং খুব আরো একটা লক্ষণীয় বিষয় যে 2-3 দিন আগে বুয়েটকে কিন্তু নির্মম ভাবে বুয়েটের ছেলে মেয়েদের বা ইঞ্জিনিয়ারদের এবি পিটাইছে। সেই পিটানো শেষ না হইতে হইতে নুরুর এবং তার বাহিনীর তার ছেলে পেলে মাইর খাইল। সুতরাং এই চেঞ্জটার দিকেও আমরা একটু নজর রাখবো।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নূর, কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ। দর্শক, আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে ভিপি নূর পাঞ্জা লড়তেছে, এই সময় এই কথাগুলি বলা উচিত কিনা, কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল। দেখুন, ভিপি নূরের উপর হামলা যে পরিকল্পিত, এতে কোনো সন্দেহ নেই। এবং গতকালকে সাংবাদিক রাশেদুল হক রিয়াদ বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু দাঁড়িয়েছিল, গুটি কয়েক সেনা এবং পুলিশ এসে নূরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে, এবং অচেনা একজন লাল গেঞ্জি পরিহিত এসে কয়েকটা আঘাত করে। আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, অনেকের সঙ্গে ফোনে কথা বলছি বাংলাদেশে। তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ, যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে, কিন্তু ওই রকম মারবে না, সামান্য একটু মারবে, কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে। কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ, তারা যে কোনো কারণেই হোক ভিপি নূরের উপর খুবই বিরক্ত, অথবা তারা কোন জায়গা থেকে অর্ডার পেয়েছেন ভিপি নূরকে মারার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে? অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা খোদা বক্স। কিন্তু অনেকে আবার মনে করেন যে যখন সেনাবাহিনী এসে পড়ে স্পটে, এবং যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সুতরাং আসলে তখন নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই এলাকার সেনাবাহিনী যে কমান্ডার, সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে। এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি, পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে বলেছেন যে এলাকার কমান্ডার কে কে ছিল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, মেজরের কারা কারা ছিল বলেছেন না। কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে, নির্দেশটা কি দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার। তো সোশ্যাল মিডিয়া যার যা ইচ্ছা, কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে, কেউ দায়ী করতেছেন সেনা প্রধানকে ইত্যাদি, কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি, তদন্ত হয়নি, এবং লাল গেঞ্জি পরিহিত লোকটা নাকি সেনাবাহিনীরও কেউ না, পুলিশেরও কেউ না, তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের সামনে অপরিচিত একজন লোক নূরকে পেটাচ্ছে, পুলিশ কিছু বলতেছে না, সেনাবাহিনী কিছু বলতেছে না। আমি সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে ভিপি নূরের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিকল্পিত হামলা কেন হলো, কেন ভিপি নূরের উপরে এত ক্ষোভ? দর্শক, এর পিছনে রয়েছে ভিপি নূরের উপরে ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে, একটা একটা করে আসি। প্রথমে আসি নূরের উপর ব্যক্তিগত আক্রোশ। বাংলাদেশে যে কয়জন রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল হক নূর, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদবি বলে আখ্যায়িত করেন, যেটা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের ক্ষেত্রে ঘটেছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে নূরের যেই সব কার্যক্রমকে কিছু লোক সাহসী বলতো, হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বেয়াদবি বলে আখ্যায়িত করতেছে। এবং আপনারা অবশ্যই গতকালকে ইলিয়াস হোসেনের ভিডিও দেখেছেন যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটর নিয়োগ করতে, তাজুল ইসলামকে বলছে লাথি মারবো, তাজুল ইসলাম আবার ইলিয়াসকে ফোন করছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং যে মানববন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণ। এবং সর্বশেষ তৌহিদ আফ্রিদিকে ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন। এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালিগালাজের বিভিন্ন অভিযোগ আছে, সত্য মিথ্যা কতটুকু আমি জানি না। এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয়। প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা একটা করে আসন দিবে, কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্ত থেকে সরে আসে। এবং বিএনপির হাইকমান্ড যে নূরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, এটা জানার পরই সেই নূরের আসনের যে বিএনপি নেতা হাসান মামুন, এই হাসান মামুন নূরের উপরে আক্রমণ করে, কারণ সেও তো এমপি হতে চায়, তাই না? তো মুদ্রা কথা এই হচ্ছে কি অবস্থা। এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি, ওই যে মাছ যেমন পানিতে খাবি খায় ওইরকম খাবি খাচ্ছে, এদিকে না ওদিকে, এদিকে না ওদিকে। তো রিসেন্টলি নূরের সঙ্গে
জামাত ইসলাম এবং এনসিপি, এই দুইটা দলের সখ্য ক্রমশ বাড়তেছে।